রুথলেস ডিজায়ার লেখিকা শ্রাবণী ইয়াসমিন পর্ব 17। দেশের পরিস্থিতির তখন টালমাটাল অবস্থা। কে বা কারা যেন এক এক করে মানুষের মাথা কেটে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছে। দৃশ্যগুলো এতটাই বীভৎস যে দুর্বল হৃদয়ের মানুষ তা দেখলে নির্ঘাত স্টক করবে। খুনি কোনো প্রমাণ রাখছে না, কেবল লাশের পাশে রেখে যাচ্ছে একটি ছোট্ট চিরকুট, যাতে আঁকা থাকছে একটি অদ্ভুত জোকারের মুখ। পুরো দেশ জুড়ে তখন এক গা ছমছমে আতঙ্ক, যা কিছুদিন স্মৃত থাকলেও আবার নতুন উদ্যমে ফিরে আসে। ড্রয়িং রুমের টিভি সেটে তখন এই বীভৎস খবরেরই শিরোনাম চলছে। লিলি আর আজরান সোফায় বসে ফল খাচ্ছিল। লিলি খবরের দিকে তাকিয়ে থাকলেও আজরানের ভাবনায় কাজের গভীর মনোযোগ। এইসবে তার বিন্দুমাত্র আগ্রহ নেই। রাতে ভিডিও কনফারেন্সে মিটিং আর ব্যবসার জটিল হিসাব নিয়েই তার সময় কাটে। এসব খুনাখুনি নিয়ে ভাবার মতো বিলাসিতা তার নেই। একসময় বিরক্ত হয়ে লিলি টিভিটা বন্ধ করে দিল এবং ফোন হাতে নিয়ে নিজের রুমে চলে গেল। আজরানের এই গম্ভীর শীতল ব্যক্তিত্ব তাকে সবসময় অস্বস্তিতে রাখে। নিজের রুমে এসে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ তার টাইমলাইনে একটি ছবি ভেসে উঠল। ছবিটা গতকালকের কোনো এক পার্টির। এইডেন জায়দাদকে দেখা যাচ্ছে, তার বাহুতে এক তরুণী, তবে মেয়েটার মুখ অস্পষ্ট। ক্যাপশনে লেখা, গ্যাংস্টার বস এইডেন জায়দাদ ইন এ রিলেশনশিপ। পুরো সোশ্যাল মিডিয়া তখন হইচয়ে উত্তাল। গ্যাংস্টার বস প্রেমে পড়েছেন, এটা সত্যি অভাবনীয়। লিলি ছবিটা তার এক বন্ধুকে পাঠাতে গিয়ে ভুলবশত আজরানের আইডিতে শেয়ার করে বসল। ঠিক সেই মুহূর্তেই তার ফোনে একটি নতুন ইমেইল নোটিফিকেশন এলো। প্রেরকের নাম দেখে লিলির চোখ ছানাবড়া হয়ে গেল। নাহিয়ান সুলতান স্পন্দন। নামটা সে বারবার আওড়ালো, কেন যেন তার বুকের ভেতরটা খুশিতে নেচে উঠল। এটা তো নোভার প্রেমিক। নোভাকে নিয়ে কেন যেন তার মনে এক তীব্র ঈর্ষা কাজ করছে। কেন এই মেয়েটা এত ভালোবাসা পাবে? তার কেন সবসময় সব কিছুই কেন্দ্রবিন্দুতে থাকার ভাগ্য হবে? নাহিয়ানের পাঠানো সেই পুরনো চিঠিটা, যা সে নোভাকে না দিয়ে নিজের কাছে লুকিয়ে রেখেছিল, সেটা সে আজও রোজ পড়ে। না চাইলেও সেই পুরুষটিকে দেখার এক গোপন বাসনা তার মনে দানা বেঁধেছিল। আর আজ লিলির উত্তেজনায় আঙুল কাঁপছিল। দ্রুত সে মেইল বক্সটা খুলল, কিন্তু চিঠিটা পড়ে তার মুখটা মুহূর্তেই চুপসে গেল। নাহিয়ান তার সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু তার সমস্ত আলাপ জুড়ে শুধু নোভা। সে নোভাকে খুঁজে পেতে লিলির সাহায্য চাইছে। লিলি হতাশা একটা দীর্ঘশ্বাস ফেলল, তবুও নাহিয়ানকে দেখার এক অদ্ভুত উত্তেজনা তার ভেতরে কাজ করছে। 7টি দিন কেটে গেছে। এই 7 দিন যেন নোভার জীবনের সবচেয়ে বড় একটা বিরতি। এইডেন একবারের জন্য নোভার কাছে যায়নি, আর নোভা তো নিজের রুমের 4 দেওয়ালের বাইরে পা রাখার সাহসই পায়নি। সেই নৃশংস রাতের বিভীষিকা এখনও মাঝে মাঝে তাকে তাড়া করে, তবে শারীরিক ক্ষতগুলো ধীরে ধীরে শুকিয়ে আসছে। 7 নয়, আসলে সেই রাতের পর থেকে হিসেব করলে আজ 10ম দিন। আজই নোভা অনুভব করলো সে পুরোপুরি সুস্থ। এতদিন ডাক্তার নিয়মিত আসতো, তার দেখভাল করত, কিন্তু আজ কেউ নেই। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। নোভা একা থাকতে বরাবরই ভালোবাসে, তাই এই নির্জনতাকে সে আপন করে নিয়েছে। যেখানে তাকে রাখা হয়েছে সেখানে বাইরের কোলাহল নেই, নেই পরিচিত কোনো মানুষের ভিড়। সে নিজের মতো করে রুমের ভেতর পায়চারি করতে পারে। এই স্বাধীনতাটুকু এখন তার বড় আপন। বাইরে তখন গোধূলির ম্লান আলো শেষ হয়ে ধরনের বুক চিরে অন্ধকার নামছে। চারপাশটা ধীরে ধীরে কালো চাদরে ঢেকে যাচ্ছে। নোভা জানালার পাশে দাঁড়িয়ে ভাবছে, এখন সে কি করবে। বাড়িতে থাকলে সে ঘন্টার পর ঘন্টা বই পড়ে সময় কাটিয়ে দিত। এখানে তো সেরকম কোনো বই নেই। রুমের এক কোণে একটা বুকশেলফ আছে বটে, কিন্তু তাতে কেবল অজস্র ইংরেজি নোভেল। নিশ্চুপ সময় কাটানোর জন্য সে সেলফের কাছে গেল। বেছে বেছে একটি বই বের করলো সে। বইটি হাতে নিয়ে সে এপিটোপিট করে উল্টে দেখল। বইয়ের মাঝে একটা বুকমার্ক গোজা। মনে হচ্ছে কেউ একজন এই বইটা পড়তে শুরু করেছিল, আর ঠিক যতটুকু পড়েছে সেখানেই বুকমার্কটি রেখে দিয়েছে। নোভা বইটা নিয়ে বিছানায় এসে বসল। বইটির মলাট কালো রঙের, তাতে রক্তবর্ণ লাল কালিতে লেখা কিছু অক্ষর, আর উপরে একটা অদ্ভুত টুপি পরিহিত কঙ্কালের ছবি, যার চোখের জায়গায় কালচে ক্রসমার্ক আঁকা। বইটার সাজসজ্জা দেখে নোভার কৌতূহল বহুগুণ বেড়ে গেল। তার মা যুক্তরাজ্যের বাসিন্দা হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই নোভাকে ইংরেজি শিখিয়েছিলেন, তাই ভাষার বাঁধন তার ছিল না। সে পরম মনোযোগে প্রতিটি পৃষ্ঠা পড়তে শুরু করলো। হঠাৎ পড়তে পড়তে সে এমন এক জায়গায় এসে থামল, যেখানে তার হৃৎপিণ্ডের গতি যেন থমকে গেল। লজ্জায় তার ফর্সা গাল দুটো টমেটোর মতো টকটকে লাল হয়ে উঠল।
সে চোখগুলো খিচে বন্ধ করে নিল, যেন দৃশ্যটা তার চোখের সামনেই জীবন্ত হয়ে ধরা দিচ্ছে। তখনই তার মনে হলো বইয়ের ভেতরে যে বুকমার্কটা ছিল সেটা নিশ্চয়ই সেই পাঠক রেখেছে যে এই বইটা পড়তো। সে মনে মনে ভাবল, এমন বিচ্ছিরি রোম্যান্সের বই কে পড়ে? কৌতূহলবশত সে বুকমার্ক রাখা পৃষ্ঠাটি খুলে দেখল। অর্ধেক পড়তেই তার দম যেন বন্ধ হয়ে আসছে, বুক ধড়ফড় করছে। এত খোলামেলা, এত ভেঙে ভেঙে লেখা শারীরিক মিলনের বর্ণনা সে জীবনে কখনো পড়েনি। সে যদি জানতো এই বইয়ের ভেতর এমন, তবে সে সাহস করে হাতেই নিত না। ভয়ে সে দরজাটা লক করে দিল, যেন কেউ যদি এই মুহূর্তে ভেতরে ঢুকে পড়ে। সে জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখলো ঝিরিঝিরে বরফ পড়ছে। স্নোফল। জীবনে প্রথমবার বরফ পড়ছে দেখছে সে। তার ইচ্ছে করছে আনন্দে চিৎকার করে ওঠে, কিন্তু ভয়ে তা পারল না। এরপর সে তার আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, মাথার চুলগুলো কোনো মতে খোপা করে রাখা, পরনে সাধারণ টপস আর প্লাজো। হঠাৎ তার মনে এক অদ্ভুত ইচ্ছে জাগলো, সে শাড়ি পরবে। কিন্তু শাড়ি সে কোথায় পাবে? এসব উল্টাপাল্টা ইচ্ছা কি সেই ডার্ক রোম্যান্সের বইটা পড়ার কারণে হচ্ছে? তার মনের ভেতরে এক অন্যরকম দোলা লাগছে। তবে বরফ পড়া দেখে তার মনটা এখন ভীষণ ফুরফুরে। সে পুরো ঘর খুঁজলো, কিন্তু শাড়ি পরার মতো কিছুই পেল না। হতাশায় সে যখন হাল ছেড়ে দিতে যাবে, তখন তার এডেনের কথা মনে পড়ল। এডেন বলেছিল বাইরে লোক আছে, সে যা চাইবে তাই দেবে। তার ঠোঁটে এক বাঁকা হাসি খেলে গেল। সে পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে এলো। ওদিকে এডেনের বাড়ির কন্ট্রোল রুমে তখন অ্যালার্ট সাউন্ড বেজে উঠছে। এডেন কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছে, এখনও সিসিটিভি ফুটেজ চেক করা হয়নি। হঠাৎ রাতের এই সময়ে অ্যালার্ট বাজায় তার ভ্রু কুঁচকে গেল। সে বিশেষ করে নোভাকে নজরবন্দি করার জন্য এই সিস্টেম বসিয়েছিল, যাতে নোভা রুম থেকে বের হলেই তার ফোনে অ্যালার্ট বাজে। সে তার ল্যাপটপগুলো অন করে বিছানায় রাখলো। মনিটরে কোথাও নোভাকে দেখতে না পেয়ে তার কপালে চিন্তার গভীর ভাঁজ পড়ল। সে দ্রুত রুমের ভেতর দিয়ে তার গোপন কক্ষের দিকে এগিয়ে গেল। সেখানে একপাশের পুরো দেওয়াল জুড়ে বড় বড় সব মনিটর সেট করা। সেই মনিটরে গেস্ট হাউসের আনাচে কানাচে সব দেখা যাচ্ছে। সে বিকেলের ফুটেজগুলো টেনে দেখতে লাগলো। এক জায়গায় দেখা গেল নোভা বইটা বের করে মনোযোগ দিয়ে পড়ছে। এডেনের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু তা কেউ দেখল না। সে নোভাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। নোভার লজ্জায় লাল হয়ে যাওয়া বালিশের মধ্যে মুখ গুজে দেওয়ার দৃশ্যগুলো সে বারবার দেখতে লাগলো। এদিকে নোভা করিডোরে এক কর্মচারীর সামনে গিয়ে দাঁড়ালো। নোভাকে দেখে সে কুর্নিশ করে জানতে চাইলো, ম্যাডাম কিছু লাগবে? নোভা আমতা আমতা করে শাড়ির আবদার করলো। মহিলাটি শাড়ি না পেয়েও হার মানল না, কারণ এইডেনের কড়া নির্দেশ 10 মিনিটের মধ্যে সে 5-6টি ব্যাগ নিয়ে হাজির হলো। নোভা খুশি মনে রুমে এসে ব্যাগগুলো বিছানায় ছড়ালো। অনেকগুলো শাড়ি, ব্লাউজ, পেটিকোট সব আছে। সে বেছে নিল পাতলা সাদা রঙের একটি শাড়ি। বরফের মাঝে এই সাদা শাড়ি তাকে সিনেমার নায়িকার মতো লাগবে। এই ভেবেই সে একটা চিকন হাতার স্লিভলেস ব্লাউজ বের করলো। ওয়াশরুমে গিয়ে সে তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নার পেছনে লাগানো হিডেন ক্যামেরার কারণে নোভাকে একদম কাছ থেকে দেখা যাচ্ছে। তার উন্মুক্ত পিঠ আর পেটের অংশ দেখে এডেনের দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। তার মনে হলো মেয়েটা তাকে জানে মেরে ফেলার জন্যই এমন সব কাজ করছে। সে আর দেখতে পারল না। সেই রুম থেকে সে বেরিয়ে গেল শাওয়ার নিতে। নোভা অদক্ষ হাতে শাড়ির কুচি করছিল। কোনো মতে শাড়িটা পরে সে আয়নার সামনে দাঁড়ালো। শাড়ি পরেছে, আর সামান্য সাজগোজ না করলে হয় নাকি? সে ব্যাগে থেকে টুকটাক সাজগোজের জিনিস বের করে সাজগোজ শুরু করলো। লিপ গ্লস লাগাতে লাগাতে সে গুনগুন করে গান গাইতে লাগলো আর ঘুরতে লাগলো। पूछो ना कैसे हुई मैं तेरी दीवानी, हाथों में तेरे नाम की रस्ती मेहंदी रे, मैंने दिल की सुन ली रे, ধীরে ধীরে ছুকে মেরে। সে ঘুরতে ঘুরতে গান গাইছে, নিজেকে হালকা অনুভব করছে। এডেনের সাহস শেষ হতেই সে মনিটর অন করলো। পাতলা ফিনফিনে সাদা শাড়িতে নোভাকে দেখে তার মনে হলো সে আর সত্যি পাগল হয়ে যাবে। মনিটরের দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত হয়ে এলো। নেশালো দৃষ্টিতে সে ফিসফিস করে বলল, ফাক ইউ সুইট হার্ট, ইয়োর মনস্টার ইজ কামিং। তাহসিনের এখন আগের সেই চঞ্চলতা নেই। বাড়ির বারান্দায় কম্বল জড়িয়ে সে যেন এক পাথরের মূর্তির মতো বসে থাকে। সারাদিন তার কাটছে চরম এক বিষণ্ণতায়। ট্রমাটা তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছে। সেদিনের সেই ভয়াবহ স্মৃতিগুলো যেন তার মনের পর্দায় লুপের মতো চলতেই থাকে। মা, ভাই সবাই এসে কত কথা বলে, কতভাবে তাকে হাসানোর চেষ্টা করে, কিন্তু তাহসিনের নিথর মুখ থেকে কোনো শব্দ বের হয় না।
আজ সারাদিন তার ভাই একবারের জন্য খোঁজ নিতে আসেনি ব্যস্ততার জন্য, তবে মা কয়েকবার এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছেন। হঠাৎ করে স্তব্ধতা ভেঙে পেছন থেকে ভেসে এলো এক গভীর গম্ভীর পুরুষের কণ্ঠস্বর। তাহু। তাহসিন ধীরগতিতে পেছনে ফিরল, দেখল নাহিয়ান দাঁড়িয়ে আছে, তার হাতে ধোয়া ওঠা এক বাটি গরম স্যুপ। তাহসিনের চোখের পলক যেন স্থির হয়ে গেল। যাকে সে এতদিন মনের মণিকোঠায় কল্পনার পুরুষ হিসেবে সাজিয়ে রেখেছিল, সে আজ সত্যি তার সামনে দাঁড়িয়ে। তাহসিন ঠোঁটের কোণে সামান্য একটু হাসার চেষ্টা করল। সেই হাসিতে তার দুগালে টোল পড়ল, যা মেয়েটাকে এই অসুস্থতার মাঝেও এক অদ্ভুত মায়াবী রূপ দিয়েছে। কিন্তু তার হলদেটে ফর্সা গায়ের রং যেন ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট দুটো ফেটে চৌচির হয়ে আছে। নাহিয়ান পাশের একটা চেয়ার টেনে তাহসিনের ঠিক মুখোমুখি বসল। স্যুপের বাটিটা তার দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, খেয়ে নাও তাহসিন, সারাদিনে তুমি কিছুই মুখে দাওনি। আন্টি খুব চিন্তায় আছেন। বাড়িতে এখন কেউ নেই, তাই আন্টি আমাকে দায়িত্ব দিয়ে গেলেন তোমাকে খাইয়ে দেওয়ার জন্য। তাহসিন হাত বাড়িয়ে খাবারটা নিল না, তার মনের ভেতর এক অদ্ভুত বায়না জেগে উঠল। তার সামনে থাকা পুরুষটির কি খুব কষ্ট হবে যদি তাকে নিজ হাতে তাকে খাইয়ে দেয়? কিন্তু কথাগুলো তার গলা পর্যন্ত এসেও যেন আটকে গেল। সে জড়সড় হয়ে কাঁপা কাঁপা হাতটা বাটিটা ধরার জন্য বাড়ালো। নাহিয়ান দ্রুত বুঝে ফেলল মেয়েটার এত বেশি শারীরিক দুর্বলতা যে তার পক্ষে নিজের হাতে বাটি ধরে খাওয়া সম্ভব নয়। সে আলতো করে হাত সরিয়ে নিল এবং চামচে স্যুপ তুলে তাহসিনের মুখের সামনে ধরল। তাহসিন বিস্ময়ে একদৃষ্টিতে নাহিয়ানের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে সে কি কোনো স্বপ্ন দেখছে। নাহিয়ান একটু গম্ভীর হয়ে আবারও বলল, হাঁ করো, না খেয়ে খেয়ে চোখ মুখের কি অবস্থা করে ফেলেছো দেখেছো? ঠোঁট শুকিয়ে ফেটে কি হয়েছে? তাহসিন তার লজ্জালু দৃষ্টিটা নাহিয়ানের চোখের ওপর থেকে সরিয়ে নিল। নিজের অজান্তেই হয়তোবা মনের ভেতর জমানো পাগলামি থেকে সে খুব নিচু স্বরে প্রায় বিড়বিড় করে বলে ফেলল, আপনার চুমুর অভাবে ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে তো। কথাটা বলেই তাহসিন নিজের কানে হাত দেওয়ার মতো অবস্থা। নাহিয়ান ভ্রুকুচকে বিস্ময় সুরে জিজ্ঞেস করল, কি বললে? তাহসিন থতমত খেয়ে গেল। নিজের মুখ থেকে কি বেরিয়ে গেছে ভেবেই তার দুগাল লজ্জায় লাল হয়ে উঠল। এই মানুষটার সামনে এলেই তার সাজানো গোছানো মস্তিষ্কটা যেন পুরো এলোমেলো হয়ে যায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, এই এলোমেলো মস্তিষ্ক আর জগা খিচুড়ি আবেগ নিয়েই সে সারা জীবন কাটাতে চায়।